গল্প বলি এসো। আমি সুভাষ বলছি। শৈলেশ দে। আজ শোনাবো ১০তম পর্ব। তাহলে শুরু করি। ২২শে এপ্রিল ১৯৩০ সাল। শহীদদের চিতার অগ্নিশিখা চট্টগ্রামের আকাশে লাল অক্ষরে লিখে দিল, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। ১৯৩০ সাল ২২শে এপ্রিল জালালাবাদ যুদ্ধ শেষ হলো। ১১টি শহীদের চিতার আগুন চট্টগ্রামের আকাশে রক্তের অক্ষরে লিখে দিল, চট্টগ্রাম যুব বিদ্রোহ জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। কিন্তু যুব বিদ্রোহের অন্যতম সেনানায়ক অনন্ত সিংহ তখন কোথায়? কোথায় জেনারেল গণেশ ঘোষ, আনন্দগুপ্ত বা জীবন ঘোষালই বা কোথায়? অগ্নিদগ্ধ হিমাংশু সেনকে নিয়ে ১৮ এপ্রিল তারিখে সেই যে তারা মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তারপর এ পর্যন্ত তাদের আর কোনো সন্ধানই পাওয়া যায়নি। কোথায় গেলেন তারা? খবর পাওয়া গেল সেদিনই রাত ৮টায় চট্টগ্রাম থেকে ৮ মাইল দূরবর্তী পুটিয়ারি রেল স্টেশনে। হঠাৎ কি দেখে লোভী মনটা মাথাচাড়া দিয়ে উঠল স্টেশন মাস্টার অশ্বিনী ঘোষের। কাউন্টারে দাঁড়িয়ে একটি সুদর্শন কিশোর, অদূরে আরো ৩ জন। দেখে মনে হয় নিরীহ গ্রাম্য লোক, কিন্তু সত্যিই কি তাই? চাটগাঁয়ে জোর লড়াইয়ের খবর পাওয়া গেছে, তাদের কেউ নয় তো? নিশ্চয়ই তাই। না, এ সুযোগ ছাড়লে চলবে না। ধরিয়ে দিতে পারলে সরকার বাহাদুরের কাছ থেকে নিশ্চয়ই একটা মোটা টাকা পুরস্কার পাওয়া যাবে। এমনকি সঙ্গে একটা খেতাব জুটে যাওয়াও বিচিত্র নয়। চাকুরি জীবনে এ যে আশাতীত সৌভাগ্য। গাড়ি ইন করতেই গার্ড ফেরেরার কাছে নিজের সন্দেহের কথাটা জানিয়ে দিলেন অশ্বিনী ঘোষ। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তিনি সীতাকুণ্ড, ফেনী, কুমিল্লা, লাকসাম প্রভৃতি স্টেশনে টেলিগ্রাম করে দিলেন অতি তৎপরতার সঙ্গে। এই নম্বরের টিকিটের যাত্রীদের ওপর নজর রাখুন, ওদের হাবভাব দস্তুর মতো সন্দেহজনক। হু হু করে ট্রেন ছুটে চলেছে ব্যাকুল মনের সঙ্গে পাল্লা দিয়ে। ভেতরে সেই ৪ জন নিরীহ গ্রাম্য যাত্রী। লক্ষ্য কলকাতা। অনেক চেষ্টা করেও মাস্টারদা বা মূল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, সে আশাও সুদূর পরাহত। এদিকে ঢাকা এবং কলকাতা থেকে অসংখ্য সৈন্য এসে পড়েছে। কি লাভ এখানে থেকে শুধু শুধু ধরা দিয়ে? সুতরাং চলো এবার বৃহত্তম কর্মক্ষেত্র কলকাতায়। রাত ২টোয় ফেনী। স্টেশনে গাড়ি ইন করতেই সঙ্গে সঙ্গে কামরায় ঢুকলো বিরাট এক পুলিশ বাহিনী। দেখি সবার টিকিট। হ্যাঁ, এই যে সেই ৪ জন, এরাই পুটিয়ারি থেকে গাড়িতে উঠেছে। চলো এবার মাস্টার বাবুর ঘরে। অনন্ত সিং তখন রূপকথার নায়ক। কত গল্প, কত কাহিনীই না সেদিন প্রচলিত ছিল তাঁকে কেন্দ্র করে। তিনি নাকি শুধু হাত দিয়ে নয়, দরকার হলে হাত, পা, চোখ, কান সবকিছু দিয়ে রিভলভার চালাতে পারেন। এমনি অনেক জনশ্রুতি। কথাটা যে একেবারে অত্যুক্তি নয় তার প্রমাণ পাওয়া গেল একটু বাদেই। জিনিসপত্র সবকিছুই তল্লাশি করে দেখা হয়েছে। এবার শরীর তল্লাশি করার পালা। প্রথমেই ডাকা হলো জীবন ঘোষালকে। দেখি তোমার কোমরে কি আছে? ব্যাস, আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে অনন্ত সিংয়ের রিভলভার গর্জে উঠল, দ্রাম দ্রাম। ইঙ্গিত পেয়ে জীবন ঘোষাল আর আনন্দগুপ্তও আগুন ছড়ালেন, দ্রাম দ্রাম দ্রাম। প্রাকৃতিক কারণে একটু আগেই ২ জন প্রহরী সহ গণেশ ঘোষ গিয়েছিলেন বাইরে। সিগন্যাল পেয়ে তিনিও সাড়া দিলেন, দ্রাম দ্রাম দ্রাম। শুরু হলো চিৎকার চেঁচামেচি আর হই হল্লা। আরে বাস রে বাস, দিয়েছে কোমরটা একেবারে শেষ করে। ওই যে পালাচ্ছে, ধর ওদের। সব বৃথা। কাকে ধরবে? কেউ কোথাও নেই। নিমেষে সব হাওয়া। বিপদ এলো অন্য দিক থেকে।
রাত্রির অন্ধকারে ছুটে পালাতে গিয়ে প্রথমেই দলছাড়া হয়ে পড়লেন অনন্ত সিংহ, তারপরে গণেশ ঘোষ। অবশ্য কিছুক্ষণ পরেই আনন্দগুপ্ত ও জীবন ঘোষালের সঙ্গে গণেশ ঘোষের আবার যোগাযোগ হয়েছিল, কিন্তু অনন্ত সিংহ সেই যে বিচ্ছিন্ন হয়ে পড়লেন, তারপর আর কিছুতেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠল না। যোগাযোগ হলো কলকাতায়। অনেক পথ ঘুরে ঘুরে চারজনেই আবার এখানে এসে মিলিত হলেন একে একে। আশ্রয়ের ব্যবস্থা হলো চন্দননগরে। এ ব্যাপারে যুগান্তর দলের অন্যতম নেতা ভূপেন্দ্র কুমার দত্ত, কিরণ মুখার্জি, কালীচরণ ঘোষ, সুভাষের মেজদা শরৎ বোস ও বিভির অন্যতম নায়ক ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ব্যাপারে আরও একজন লোক জড়িত ছিলেন বিশেষভাবে। তিনি হলেন চন্দননগরের গোন্দলপাড়ার বিশিষ্ট বিপ্লবী বসন্ত বন্দ্যোপাধ্যায়। চন্দননগরে পলাতক বিপ্লবীদের আশ্রয় দেবার ব্যাপারে তাঁর অবদান ছিল খুবই উল্লেখযোগ্য। ২৪শে এপ্রিল তারিখে ইতিহাস সৃষ্টি করলেন অমরেন্দ্র নন্দী। অমরেন্দ্র নন্দীর কথা তোমাকে আগেই বলেছি। মাস্টারদার নির্দেশ, শহরে গিয়ে কাউকে ওখানকার পরিস্থিতি জেনে আসতে হবে, কাকে পাঠানো যায় এ কাজের ভার দিয়ে। হ্যাঁ, তুমিই যাও অমরেন্দ্র, ফিরে এসে সবকিছু আমার কাছে রিপোর্ট করো। কিন্তু ফিরে আসা আর হলো না মল্লিকা। তার আগেই তিনি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়লেন পুলিশ ও মিলিটারির বেষ্টনীর মাঝে। যাকে বলে সপ্তরথী বেষ্টিত বীর বালক অভিমন্যু। একদিকে পুলিশ ও মিলিটারি বাহিনী সহ ক্যাপ্টেন টেট, ডিআইজি ফার্মার প্রমুখ সমরবিদগণ, অন্যদিকে অমরেন্দ্র একা। তবু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সৈনিক হয়ে কোনো রকমেই তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে রাজি নন। শেষ পর্যন্ত আশ্রয় নিলেন একটা কালভার্টের নিচে, দু হাতে দুটি গুলি ভর্তি রিভলভার। আসুক না পুলিশ বা মিলিটারি, হাতে যখন অস্ত্র রয়েছে তখন ভয় কি? এখনো আত্মসমর্পণ করো, বারবার আবেদন জানাতে লাগলো শ্বেতাঙ্গ সমরবিদগণ। কোনো ভয় নেই তোমার, অস্ত্র ফেলে দাও, চুপ করে থেকো না, জবাব দাও। জবাব দিলেন গুলির মুখে, দ্রাম দ্রাম। ব্যাস, সব শেষ। আত্মসমর্পণ করার চাইতে শেষ পর্যন্ত তিনি ইচ্ছামৃত্যুই বরণ করে নিলেন বীরের মতো। তবু কিছুতেই এতটুকু মাথা নোয়ালেন না সাম্রাজ্যবাদী শাসকদের কাছে। মাস্টারদা তখন আশ্রয় নিয়েছেন দলের একান্ত শুভার্থী কোয়েপাড়া নিবাসী বিনয় সেনের বাড়িতে। যুদ্ধ শেষে জালালাবাদ পাহাড় থেকে নিচে নামতে গিয়ে কিছু সংখ্যক সঙ্গী সহ জেনারেল বল যে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, সে কথা তোমাকে আগেই বলেছি। খোঁজ খবর নিতে গিয়ে এবার তাঁরাও এসে আবার মাস্টারদার পাশে জড়ো হলেন একে একে। শুরু হলো মন্ত্রণা সভা। কি করা যায় এখন? থামলে চলবে না, আঘাতের পর আঘাত হানতে হবে, শক্ত আঘাত। রজত সেন, দেবপ্রসাদ গুপ্ত, স্বদেশ রায়, মনোরঞ্জন সেন, সুবোধ চৌধুরী, ফণীন্দ্র প্রমুখ তরুণ দল তখন উন্মত্ত, বেপরোয়া। রক্ত চাই, রক্ত দিয়েই আমরা স্মৃতি তর্পণ করব জালালাবাদ পাহাড়ের সেই শহীদদের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত তারা ধরে বসলেন যুব বিদ্রোহের অন্যতম নায়ক, দলের ছোট বড় সবার প্রিয় নির্মল সেনকে। মাস্টারদাকে আপনি একটু বুঝিয়ে বলুন নির্মলদা, আমরা অনুমতি চাই। অনুমতি পাওয়া গেল ৫ই মে তারিখে। মাস্টারদা ও নির্মলদাকে প্রণাম করে যথাসময়ে ৬ বন্ধু বেরিয়ে পড়লেন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে ওদের রক্ত দিয়েই আজ শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। না, সুবিধে হলো না। চারিদিকে সশস্ত্র মিলিটারি। কার সাধ্য তাদের ওই কঠোর বেষ্টনী ভেদ করে এক
পা এগিয়ে যায়। সুতরাং আজকের মতো প্রোগ্রাম স্থগিত রাখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সামনেই রজতদের বাড়ি। রজতের মা বিনোদিনী দেবী দলের ছোট বড় সবার মা। এই সেদিনও তিনি অনন্তদা, গণেশদা ওদের বুক দিয়ে আড়াল করে রেখেছিলেন পুলিশ ও মিলিটারির হিংস্রতার হাত থেকে। এই ফাঁকে ওখানে গিয়ে ওই চট্টল জননীর পা দুটিতে মাথাটা একবার ঠেকিয়ে আসা যায় না? তুই এতদিন পরে হারানো নিধিকে বুকে পেয়ে আনন্দে ও আবেগে চোখে জল এসে গেল বিনোদিনী দেবীর। আই বাবা, সবাই বস এখানে। আমার ওপর তুমি রাগ করনি তো মা? প্রণাম করতে গিয়ে আদুরে গলায় বললেন রজত। রাগ? চট্টল জননী সারা মুখে মুগ্ধ সম্ভ্রমের বিহ্বলতা। পাগল ছেলে, আমি কি তোদের ওপর রাগ করতে পারি কখনো? তোদের মা বলে আজ আমার কত গর্ব সে শুধু আমিই জানি। শুধু কি আমার? তোরা যে আজ সারা দেশের গর্বের বস্তু বাবা। বড্ড খিদে পেয়েছে মা, কিছু খাবারের ব্যবস্থা করে দাও না। দিচ্ছি বাবা, তোরা একটু বস, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। খাবার প্রস্তুত দেখে প্রতিটি তরুণ খুশিতে ভরপুর। মায়ের নিজের হাতে তৈরি খাবার, সংসারে কোথাও যে এর তুলনা নেই। খাওয়া কিন্তু আর হলো না মল্লিকা। তার আগেই বাইরে প্রহরারত রজতের ছোট ভাই এসে জানালো, দাদা কুইক, পুলিশ আসছে। পুলিশ? সঙ্গে সঙ্গেই সবাই সোজা হয়ে দাঁড়ালেন উদ্যত রিভলভার হাতে নিয়ে। মাকে প্রণাম করে পরক্ষণেই তারা পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিশে গেলেন একে একে। আর তাদের দেখা গেল না। পুলিশ বাহিনী অবাক। আশ্চর্য, কেউ নেই, কিন্তু খবর তো মিথ্যে নয়। তাহলে গেল কোথায় ওরা? ওরা তখন কর্ণফুলী নদীর মাঝ বরাবর, লক্ষ্য ওপারে যাওয়া। সাম্পানে চেপে কোনো রকমে একবার ওপারের মাটিতে পা দিতে পারলে আর পায় কে? খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ বাহিনী তৎপর হয়ে উঠল দ্রুতগামী একটা মোটর লঞ্চ নিয়ে। চালাও জোরসে। ওই যে সার্চ লাইটের আলোতে ওদের সাম্পান দেখা যাচ্ছে। ফলো করো ওদের, তবে নিরাপদ দূরত্বের ব্যবধান রেখে। ওদের বিশ্বাস নেই, হয়তো ঠাঁই করে একখানা ঝেড়ে দিয়ে কপাল ফুটো করে দেবে। খুব সাবধান। সাম্পান থামাও। সার্চ লাইট জেলে বারবার সংকেত জানাতে লাগলো পুলিশ বাহিনী, এক্ষুনি মুখ ফেরাও সাম্পানের। জবাব না দিয়ে আরো তীব্র গতিতে এবার সাম্পান ছুটে চলল তীরের দিকে। মৃত্যুকে তাঁরা থোড়াই পরোয়া করেন, তা বলে বিনা যুদ্ধে ধরা দিতে কোনো রকমেই তারা প্রস্তুত নয়। ওপারে পৌঁছে পুলিশ বাহিনী হতভম্ব। আশ্চর্য, কেউ কোথাও নেই, যেন হাওয়ায় মিশে গেছে ছেলেগুলো। ইতিমধ্যে অসংখ্য মিলিটারি সহ সদর থানা ইনচার্জ আজিম খাঁ সাহেব, ডিএসপি আসানুল্লাহ পটিয়ার দারোগা কর্নেল ডেলা স্মিথ, ডিআইজি ফার্মার, ম্যাকডোনাল্ড, হেম দারোগা প্রমুখ সবাই ওপারে পৌঁছে গেছে একে একে। বিপ্লবীদের হদিশ না পেয়ে এবার শুরু হলো সেই চিরাচরিত কূটনৈতিক খেলা, অর্থাৎ এ অঞ্চলের সহজ সরল মুসলমানদের ডাকো, তাদের বলো যে তোমাদের গায়ে ডাকাত পড়েছে, ধরিয়ে দিতে পারলে মোটা টাকা পুরস্কার। কাজেও তাই হলো। সঙ্গে সঙ্গেই রব উঠল, ডাকাত ডাকাত, ওই যে ওদিকে গেছে, ধর ওদের। বাধা পেয়ে মুহূর্তে রিভলভার আগুন ছাড়ালো। দ্রাম দ্রাম। পথ ছেড়ে দাও ভাই সব, আমরা ডাকাত নই, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। আমাদের দুশ্মন ইংরেজ, তোমরা নও। কে কার কথা শোনে? ইতিমধ্যে গুলির আঘাতে কয়েকজন ধূলিসজ্জা নিয়েছে, তবু তাদের মুখে সেই একই কথা, ওরা ডাকাত, ওদের ধরতে পারলে অনেক টাকা পুরস্কার মিলবে। অচেনা অজানা পরিবেশ, পথঘাট সম্বন্ধেও কোনো সুস্পষ্ট ধারণা নেই। তদুপরি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। সংঘর্ষে আহত হয়ে প্রথমেই ধরা পড়লেন
সুবোধ চৌধুরী। তারপরে ফণীন্দ্র নন্দী। বাকি চারজন জুলধা গায়ে ঢুকে পড়লেন গুলির মুখে পথ পরিষ্কার করে। পূব আকাশে রং ধরেছে, অন্ধকার তরল হয়ে আসছে একটু একটু করে। 3 দিন খাওয়া নেই, তৃষ্ণার জলটুকু পর্যন্ত জোটেনি কোথাও। হাত পা যেন অবশ হয়ে আসছে ক্রমশ। কিছু খাবার না পেলে আর এক পাও এগোনো সম্ভব নয়। সামনেই একটি মুসলমান গৃহস্থ বাড়ি, দরজায় দাঁড়িয়ে জনৈকা বৃদ্ধা। নিরুপায় হয়ে সবাই এবার এগিয়ে গিয়ে আবেদন জানালেন, আমাদের 2টি পান্তা ভাত খেতে দেবে মা, আমরা 3 দিন কিছু খাইনি। মা। অদ্ভুত একটা মমতায় মুখখানি কোমল হয়ে উঠল বৃদ্ধার। সারা রাত ধরে গায়ে গোলাগুলি চলেছে, বলতে গেলে গোটা গাঁটাকেই মিলিটারি ঘেরাও করে রেখেছে চারিদিক থেকে। এই অবস্থায় আগন্তুকদের পরিচয় অনুমান করে নিতে মোটেই দেরি হলো না তার। তবু সব কিছু জেনেও ওই মা সম্বোধনটির চিরন্তন দাবিকে কিছুতেই তিনি পারলেন না উপেক্ষা করতে। তাই মায়ের মতো করেই বললেন, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি, তবে তোরা আর এখানে দাঁড়িয়ে থাকিস নে বাপধন, ওই সরবনে গিয়ে গা ঢাকা দে, আমি একটু পরেই খাবার নিয়ে আসছি। এত সাধের খাবার, কিন্তু এবারও তেমনি হাতেই ধরা রইল মল্লিকা। তার আগেই কে একজন বাইরের লোক আত্মগোপনকারীদের দেখে সোল্লাসে চেঁচিয়ে উঠল, ওই যে ওরা ওখানে লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে এখানে ওখানে পুলিশের সাংকেতিক বাঁশি একটানা বেজে চলল বহুক্ষণ পর্যন্ত। আসামিদের সন্ধান মিলেছে, সবাই চলে এসো এদিকে, প্রস্তুত হও, লড়াই আসন্ন। বেষ্টনী ছোট হয়ে এলো ক্রমশ। রাইফেল আর মেশিন গান সহ সামরিক বাহিনী বুকে হেঁটে এগুতে লাগলো একটু একটু করে, যেন রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র আর কি। সরবনে আত্মগোপনকারী রজত, স্বদেশ, মনোরঞ্জন ও দেবপ্রসাদ তখন প্রস্তুত, হাতে উদ্যত রিভলভার। প্রাণ যায় যাক, তবু আত্মসমর্পণ করে চট্টলের গৌরবময় ইতিহাসকে তাঁরা কলঙ্কিত হতে দিতে রাজি নন। ডিআইজি ফার্মারের নির্দেশে এবার হেম দারোগা চোঙা মুখে দিয়ে জানালো তার শেষ আদেশ, হাতের অস্ত্র ফেলে দাও, এভাবে যুদ্ধ করার একমাত্র অর্থ মৃত্যু, তার চাইতে আত্মসমর্পণ করো। কি জবাব এলো জানো মল্লিকা? জবাব এলো মনোরঞ্জনের কণ্ঠে, মনোরঞ্জন ডাজ নট নো হাউ টু সারেন্ডার, আই ওয়ান্ট টু বি যতীন মুখার্জি অব বালাসোর। সঙ্গে সঙ্গে সরবন থেকে শুরু হলো গুলি বৃষ্টি, দ্রাম 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 দ্রাম। শুরু হলো ঐতিহাসিক কালারপোল যুদ্ধ। সামরিক বাহিনীর বিরাট সমর সম্ভারের বিরুদ্ধে 4টে রিভলভার, আর কতক্ষণ? কিছুক্ষণের মধ্যেই গুলি শেষ। তবে কি আত্মসমর্পণ? না, কিছুতেই নয়। সহসা সরবন থেকে ভেসে এলো একজনের দীপ্ত কণ্ঠস্বর, প্রাণ থাকতে কিছুতেই আমরা ধরা দেব না। দেবুকে আমি গুলি করছি, তারপর তুই আমাকে গুলি কর রজত। এমনি করে আমরা একে অন্যকে গুলি করে পৃথিবী থেকে চির বিদায় নেব। তবু ওই ঘৃণিত সাম্রাজ্যবাদী শক্তির কাছে কোনো রকমেই আত্মসমর্পণ নয়। রেডি প্লিজ, 1, 2, 3, দ্রাম 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 দ্রাম। স্বদেশ, মনোরঞ্জন ও রজত সঙ্গে সঙ্গেই শেষ। দেবপ্রসাদও আর বেশিক্ষণ নয়, তারও সময় আসন্ন। প্রভুর নির্দেশে দেবপ্রসাদের মুখের উপর ঝুঁকে পড়ে বলল হেম দারোগা, আপনি কি কিছু বলতে চান? বড় সাহেব এখানেই রয়েছেন, ইচ্ছে হলে তাকে বলতে পারেন। আরে বাস রে, যাকে বলে একেবারে আসল কালকেউটের বাচ্চা। মৃত্যু পথযাত্রী দেবপ্রসাদ কি উত্তর দিলেন শুনবে মল্লিকা? না, নিজের কোনো কথা নয়,
বাবা, মা, ভাই, বোন কারো কথাই নয়। বললেন তার একটি মাত্র অন্তিম বাসনার কথা। কে বড় সাহেব? লুম্যান? হাতটা জখম হয়ে পড়েছে, নইলে এক্ষুনি আমি তাকে গুলি করতাম। কি নির্ভীক উক্তি! কল্পনাও বুঝি করা যায় না। তবে দেবপ্রসাদের সেই অন্তিম বাসনা কিন্তু বেশি দিন অপূর্ণ থাকেনি মল্লিকা। মাস তিনেক বাদেই পুলিশের হর্তাকর্তা বিধাতা সেই লোম্যানকে একদিন শেষ শয্যা নিতে হয়েছিল এই বাংলাদেশেরই মাটিতে। সে কথা পরে আসছে। এপ্রিল শেষ, মেও যায় যায়। ইতিমধ্যে পুলিশ ও সামরিক বাহিনীর তৎপরতার ফলে যুব বিদ্রোহে অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কেউ ধরা পড়েছেন। কিন্তু কোথায় সেই মহাবিপ্লবী সর্বাধিনায়ক সূর্য সেন? কোথায় তার সর্বচিন্তা সর্বকার্যের সঙ্গী নির্মল সেন? গণেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিত্বরাই বা কোথায়? তারা বাইরে থাকা পর্যন্ত কোনো রকমেই যে সরকার বাহাদুরের নিশ্চিন্ত হবার জো নেই। অঘটন ঘটল 28শে জুন তারিখে। হঠাৎ সেদিন অনন্ত সিংহ স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার্সে ইলিশিয়াম রোতে গিয়ে। সঙ্গে সেই লোম্যানকে উদ্দেশ্য করে লেখা একখানি চিঠি। তাতে লেখা রয়েছে, প্রিয় মিস্টার লোম্যান, 1930 সালের 28শে জুন আমি তোমার সঙ্গে দেখা করব। আমি নিশ্চিন্ত যে আমাকে গ্রেপ্তার করার শেষ সুযোগ তুমি হারাবে না। আমি তার জন্য প্রস্তুত। মনে করো না যে আমি আত্মসমর্পণ করছি। লোকে কখন আত্মসমর্পণ করে? যখন সে একান্ত অসহায় বা আত্মরক্ষার কোনো পথ পায় না, তখনই সে নত হয়। আমি কি এখন অসহায়? না, কখনোই না। আমার আত্মরক্ষার অস্ত্র আছে, খরচ করার মতো প্রচুর অর্থ আছে, সহায়তা করার মতো লোকও আছে। বাংলা, বাংলার বাইরে বা ভারতের বাইরে থাকবার মতো আশ্রয়ও আছে। তবু যে ধরা দিচ্ছি তার কারণ কি? তুমি কি ভেবেছ আমার কাজের জন্য আমি অনুতপ্ত? না, কখনোই না। আমি এক বিন্দু দুঃখিত নই। তবে কি উপর থেকে আমার উপর কোনো আদেশ এসেছে? না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং সম্পূর্ণ গোপনীয়। বিদ্রোহী অনন্তলাল সিংহ। খবর শুনে সে কি প্রচণ্ড আলোড়ন সেদিন সারা দেশ জুড়ে। সবার মুখে একই প্রশ্ন, কি ব্যাপার? অমরেন্দ্র, রজত, স্বদেশ, মনোরঞ্জন, দেবপ্রসাদের মতো ছেলেরা যেখানে আত্মসমর্পণ করার চাইতে আত্মবিসর্জন দেওয়াটাকেই শ্রেয় বলে মেনে নিয়েছেন, সেখানে অনন্ত সিংহের মতো একজন প্রথম শ্রেণীর নেতা এভাবে স্বেচ্ছায় ধরা দিতে গেলেন কেন? এর পেছনে অন্য কোনো প্ল্যান নেই তো? সম্প্রতি শ্রীযুক্ত সিংহের নিজের লেখনী থেকেই এ প্রশ্নের জবাব মিলেছে মল্লিকা। তিনি জানিয়েছেন, না, কোনো প্ল্যানই সেদিন তার ছিল না। ওটা তার নিছক ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে যুব বিদ্রোহের কোনোই সম্পর্ক নেই। সুতরাং এই প্রসঙ্গ এখানেই থাক। তবে অন্য দিক থেকে তার এই আত্মসমর্পণের ব্যাপারটা যে খুবই ফলপ্রসূ হয়েছিল সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। ধৃত বন্দীদের মধ্যে কয়েকটি অপরিণত বয়স্ক বালক ইতিমধ্যেই কিছুটা স্বীকারোক্তি করেছিল পুলিশের কাছে। প্রিয় নেতা অনন্তদাকে কাছে পেয়ে সঙ্গে সঙ্গেই আবার তাদের মুখে শোনা গেল উল্টো সুর। না, ও স্বীকারোক্তি আমরা স্বেচ্ছায় দিইনি, পুলিশ জোর করে আদায় করে নিয়েছিল আমাদের কাছ থেকে। নিঃসন্দেহে এই কৃতিত্ব অনন্ত সিংহের। তিনি যে সেদিন এ অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন, কোনো মতেই তা অস্বীকার করার উপায় নেই। এবার পাড়ি দিলেন লোকনাথ বল। মাস্টারদার নির্দেশে প্রথমেই তিনি এলেন কলকাতায়, তারপর চন্দননগরের সেই গোপন আস্তানায়। লোকনাথ বল সম্বন্ধে মাস্টারদার এই সিদ্ধান্তের যথেষ্ট কারণ ছিল মল্লিকা।
প্রথমত, ব্যায়ামবিদ হিসেবে লোকনাথ বল চট্টগ্রামে অত্যন্ত সুপরিচিত। তদুপরি যেমন সুঠাম চেহারা, তেমনি ফুটফুটে গায়ের রং। হঠাৎ দেখলে সুভাষ বোস বলে ভুল হয়। এই অবস্থায় দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা তার পক্ষে সত্যিই কষ্টকর। তবে বেশি দিন আর থাকতে হলো না। তারিখটা ছিল 1930 সালের 1 সেপ্টেম্বর। হঠাৎ সেদিন শেষ রাত্রে কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট গোটা বাড়িটাকে ঘিরে ফেললেন কোনো এক অজ্ঞাত সূত্র থেকে খবর পেয়ে। তারপরই উভয় পক্ষ থেকে শুরু হলো একটানা রিভলভার গর্জন। বিরাট পুলিশ বাহিনীর বিরুদ্ধে সামান্য 4টে রিভলভার আর কতক্ষণ? তাই তীব্র সংঘর্ষের পরে লোকনাথ বল, গণেশ ঘোষ, আনন্দ গুপ্ত সবাই ধরা পড়লেন একে একে। স্বামী স্ত্রীর অভিনয় করে এতকাল যারা তাদের সব কিছু থেকে আড়াল করে রেখেছিলেন, সেই শশধর আচার্য ও সুহাসিনী গাঙ্গুলিও রেহাই পেলেন না। হারিয়ে গেলেন শুধু একজন, তিনি হলেন জীবন ঘোষাল। বলতে গেলে গোটা দেহটাই তাঁর ঝাঁঝরা হয়ে গিয়েছিল বুলেটের আঘাতে। 9ই অক্টোবর ধরা পড়লেন অম্বিকা চক্রবর্তী। তখনও তিনি পুরোপুরি সুস্থ নন। জালালাবাদ যুদ্ধের সেই গভীর ক্ষতচিহ্ন তখনও মিলিয়ে যায়নি তার দেহ থেকে। এদিকে মাস্টারদা তখন প্রস্তুত। একটা অত্যন্ত জরুরি খবর পাওয়া গেছে গোপন সূত্র থেকে। খবরটা হলো পুলিশ বিভাগের সর্বময় কর্তা মিস্টার ক্রেগের গতিবিধি সম্বন্ধে, যাকে বলে একেবারে পাকা খবর। সুতরাং এ সুযোগ হারালে চলবে না। চট্টগ্রামের জনসাধারণের উপর যে অমানুষিক নির্যাতন চলছে তার প্রায়শ্চিত্ত এবার তাকে করতেই হবে। এগিয়ে এলেন দলের অতি দায়িত্বশীল কর্মী রামকৃষ্ণ বিশ্বাস। এবার আমার পালা। বোমা ফেটে আহত হবার দরুন সেদিন আমি যুব বিদ্রোহে যোগ দিতে পারিনি, তা বলে এবার আমি পিছিয়ে থাকতে রাজি নই। যথাসময়ে রামকৃষ্ণ ট্রেনে চেপে বসলেন সহকর্মী কালীপদ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। লক্ষ্য চাঁদপুর। ক্রেগেরও লক্ষ্য সেই চাঁদপুর। সুতরাং অসুবিধার কিছু নেই। 1 ডিসেম্বর, শেষ রাত্রি। প্রচণ্ড কুয়াশা পড়েছে বাইরে। দুহাত দূরের জিনিসও ভালো করে নজরে পড়ে না। গাড়ি চাঁদপুরে ইন করতেই ত্রস্তে দুজন এগিয়ে গেলেন প্রথম শ্রেণীর কামরার দিকে। এই সুযোগ, এই অপূর্ব সুযোগটিকে কাজে লাগাতে হবে। কে ওখানে বসে আছে ওভারকোট গায়ে দিয়ে? ক্রেগ না? হ্যাঁ, তাই তো। সঙ্গে সঙ্গে গর্জে উঠল দুজনের অগ্নিবর্ষী রিভলভার। দ্রাম 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 দ্রাম। শুরু হলো হইচই, চিৎকার আর চেঁচামেচি। ওই যে ছুটে পালাচ্ছে, ধর ওদের। সব বৃথা। দেখা গেল কেউ কোথাও নেই। আরও দেখা গেল যে নিহত ব্যক্তি ক্রেগ নন, রেল ইন্সপেক্টর তারিণী মুখার্জি। তবে হঠাৎ দেখে বোঝা মুশকিল। বেশ সাদৃশ্য রয়েছে দুজনের চেহারায়। সঙ্গে সঙ্গে খবর চলে গেল কুমিল্লা, লাকসাম, চট্টগ্রাম ও এখানে ওখানে সর্বত্র। চারিদিকে কড়া নজর রাখো। একটি প্রাণীও যেন পুলিশের বেড়াজাল থেকে বেরিয়ে যেতে না পারে। সন্দেহজনক কিছু দেখলেই আটক করবে। যে করে হোক আততায়ীদের ধরা চাই। পরদিনই সে খবর প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। গুলির আঘাতে ইন্সপেক্টর নিহত চাঁদপুর স্টেশনে বিষম ব্যাপার। চাঁদপুরে 1 ডিসেম্বর। অদ্য খুব সকালে চাঁদপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর বাবু তারিণী মুখোপাধ্যায় গুলির আঘাতে নিহত হইয়াছেন। 2 নং ডাউন সুরমা মেলের সম্মুখে বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্রেগকে অভ্যর্থনা করিতে যাইয়াই তারিণী বাবু নিহত হইয়াছেন। তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং ঘটনার অব্যবহিত পরেই আহত অবস্থায় হাসপাতালের দিকে নেওয়া হইলে পথিমধ্যেই তিনি মারা যান। স্থানীয় পুলিশ জোর তদন্ত করিতেছে।
অপরাধীদের সন্ধানের জন্য সমস্ত স্থানে খানাতল্লাশ হইতেছে, কিন্তু এ পর্যন্ত কাহাকেও গ্রেপ্তার করা হয় নাই। আনন্দবাজার ২রা ডিসেম্বর ১৯৩০। তৎপরতা ব্যর্থ হল না। পরদিন দুজনেই ধরা পড়লেন পুলিশের হাতে। মৃত্যুর পূর্বে একটি খবর কিন্তু জানিয়ে যেতে ভুল করেননি তারিণী মুখার্জি। আততায়ীদের একজনের গায়ে নীল রঙের আলোয়ান ছিল। এই নীল রঙের আলোয়ানই কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। সংবাদপত্র থেকেই সেই গ্রেপ্তারের বিবরণ এখানে তুলে দিচ্ছি। চাঁদপুর স্টেশনে ইন্সপেক্টর তারিণীনাথ মুখার্জির হত্যাকাণ্ড সম্বন্ধে গতকাল অপরাহ্ন ১ ঘটিকার সময় ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় ২ জন বাঙালি যুবককে গ্রেপ্তার করা হইয়াছে। তাহাদের নিকট ৩টি গুলি ভরা রিভলভার, একটি আস্ত বোমা, কতকগুলি কার্তুজ এবং কয়েকটি বৈদ্যুতিক মশাল পাওয়া গিয়াছে। তাহাদের গায়ে রঙিন চাদর ছিল এবং তাহারা চাঁদপুর হইতে লাকসামের দিকে আসিতেছিল। যুবক দুইটির নাম রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তী। তাহারা নাকি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার ফেরারি আসামি। তাহাদের কুমিল্লায় আনয়ন করা হইয়াছে। আনন্দবাজার ৩রা ডিসেম্বর ১৯৩০। বিচারে রামকৃষ্ণের হলো প্রাণদণ্ড, আর বয়স কম বলে কালীপদ চক্রবর্তীকে দেওয়া হলো যাবজ্জীবন দ্বীপান্তর। যথা সময়ে রামকৃষ্ণ একদিন জীবন উৎসর্গ করলেন ফাঁসি মঞ্চে, কিন্তু যাবার আগে তার অপূর্ব সংগঠন শক্তির এমন একটি উজ্জ্বল স্বাক্ষর রেখে গেলেন, যা অগ্নিযুগের ইতিহাসে আজও আপন দীপ্তিতে দীপ্যমান হয়ে আছে। সেই উজ্জ্বল রত্নটি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ এখানেই শেষ করলাম আমি সুভাষ বলছি গ্রন্থের ১০ম পর্বের পাঠ। এরপর আরও একটি পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, শুনতে থাকো আমি সুভাষ বলছি গ্রন্থের পাঠ। আজ তাহলে আসি।